বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। অন্ধকারের মধ্যে একটা আলাদা ধরনের রহস্যময়তা আছে, এক অদ্ভুত মরীচিকা যা মোহাচ্ছন্ন করে ফেলে, চুপিসারে ডাকে, ইশারা করে তার কাছে যাওয়ার। সে অন্ধকার বিস্তীর্ণ আছে নক্ষত্রমণ্ডলীতে ঘিরে থাকা মহাকাশ থেকে শুরু করে অতলান্ত সমুদ্রের গভীরে। আমরা জানি এই অন্তহীন শূন্যতার শেষ অভিযাত্রীকে মৃত্যু আলিঙ্গনে আঁকড়ে ধরে। আজ শুনবেন এইচ.পি. লাভক্রাফটের গল্প অবলম্বনে শেষ অভিযান। ইউকাটানের উপকূল থেকে প্রাপ্ত পাণ্ডুলিপি। 20 আগস্ট 1917। আমি কার্ল হেনরিক গ্রাফ ফন আহেনস্টাইন, জার্মান ইম্পেরিয়াল নেভির লেফটেন্যান্ট কমান্ডার এবং একটি U-29 সাবমেরিনের ইনচার্জ। আটলান্টিক মহাসাগরের বুকে বোতলে ভরে আমি চিঠিটি আজ ভাসিয়ে দিচ্ছি। এই জায়গাটি কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। নর্থ ল্যাটিটিউড 20 ডিগ্রি এবং ওয়েস্ট ল্যাটিটিউড 35 ডিগ্রির সংযোগস্থলে। এখানে আটলান্টিক মহাসাগরের তলদেশে আমার সাবমেরিন বিকল হয়ে পড়ে আছে। আমি এসব লিখছি কারণ আমার সাথে যে রহস্যময় ও অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি মানুষের সামনে তুলে ধরতে চাই। সেই কাজটা যে আমি সশরীরে করতে পারবো না সেটা বুঝতেই পেরেছি। আমার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে তা এতটাই অদ্ভুত যে আমার লৌহ কঠিন জার্মান আদর্শ এবং চিন্তা ভাবনাকেও চির ধরিয়েছে। 18 জুন বিকেল বেলা আমাদেরই আরেক সাবমেরিন U-61 থেকে ওয়্যারলেস খবর পেলাম যে তারা একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ ভিক্টরিকে কিয়েল যাবার পথে যেতে দেখেছে। আমরা আমাদের সাবমেরিন ছুটিয়ে দিলাম ভিক্টরির উদ্দেশ্যে। 45 ডিগ্রি সাউথ, 28 ডিগ্রি ইস্টে আমরা ভিক্টরিকে ধরে ফেললাম এবং তারপরেই শুরু হলো অনর্গল টর্পেডোর আক্রমণ। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ালো যেন মনে হলো কোনো সিনেমা দেখছি। নিজের প্রাণ বাঁচাতে ভিক্টরির ক্রু মেম্বাররা লাইফ বোট নিয়ে জলে ঝাঁপ দিল। সূর্য তখন অস্ত যেতে বসেছে। শত্রুদের কোনো শেষ রাখতে নেই। আমরা গুলি করে লাইফ বোটে থাকা ভিক্টরির ক্রু মেম্বারদেরও শেষ করে দিলাম। এই ঘটনাটা যখন ঘটছিল আমার এতটা পৈশাচিক আনন্দ হচ্ছিল যেটা লিখে প্রকাশ করা সম্ভব নয়। সেটা পুরোটাই আমাদের সাবমেরিনের ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। শুধু কষ্টটা এখানেই যে সেই রেকর্ড কোনোদিনও বার্লিন পৌঁছবে না। পশ্চিমে ডুবন্ত সূর্যের সাথে সাথে আমাদের চোখের সামনে ভিক্টরি ও আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবে গেল। তারপর আমরা ধীরে ধীরে সমুদ্র পৃষ্ঠের ওপরে উঠে এলাম। ভেসে উঠে দেখতে পেলাম সাবমেরিনের উপরে রেলিংয়ে এক মৃত ব্রিটিশ নাবিকের শরীর ঝুলে আছে। ছেলেটা সম্ভবত গ্রিক বা ইটালিয়ান। অসম যুদ্ধের ফলাফল এক তাজা প্রাণীর মৃত্যু। এই ইংরেজ জানোয়ারদের হীন যুদ্ধের শিকার তার মৃত্যুদূতকে আঁকড়ে ধরে বাঁচবার শেষ চেষ্টা করেছিল সব। দেহটার তল্লাশি নিতে গিয়ে তার পকেট থেকে আইভরিতে খোদাই করা লরেল পাতার মুকুট পরা এক তরুণের বিচিত্র মূর্তি পাওয়া যায়। মূর্তিটা পরীক্ষা করে লেফটেন্যান্ট ক্লিন্ট জানান সেটা অতি প্রাচীন ও দুর্মূল্য কোনো শিল্পকর্ম।
মতিটা তিনি নিজের জিম্মাতেই রাখেন। কেমন করে এমন অমূল্য জিনিস এক সাধারণ নাবিকের পকেটে এলো তা বোঝা কঠিন। শরীরটাকে আমরা জলে ছুঁড়ে ফেলে দিলাম। এই সময় দুটো ঘটনা ঘটে যাতে খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়। স্মিথ এবং জিমার জানায় তারা এই দেহটাকে তোলবার সময় হঠাৎ নাকি মৃতদেহটা চোখ খুলে তাদের এক ঝলক দেখেছিল। তার দৃষ্টিতে নাকি তীব্র ব্যঙ্গের ঝিলিক ছিল। স্টোর কিপার মুলার এরপর দাবি করেছে সে স্পষ্ট দেখেছে শরীরটা জলে পড়বার খানিক পরেই ভেসে উঠেছিল এবং তা সাঁতার কেটে তীর বেগে দক্ষিণ দিকে চলে যায়। আমি এবং ক্লেঞ্চ মিলে এহেন গ্রাম্য কুসংস্কারের জন্য এদের তিনজনকেই, বিশেষ করে মুলারকে, কিছু গালাগাল দিই। এর পরদিন বেশ কয়েকজন নাবিক একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে। জানা যায় রাতে তারা ভয়াবহ দুঃস্বপ্নের শিকার হয়েছে। সম্ভবত একটানা সমুদ্রযাত্রার কুফল। অসুস্থদের কাছ থেকে অব্যাহতি দেয়া হয়। এ সময় সমুদ্র অশান্তই ছিল, কাজেই আমরা অপেক্ষাকৃত গভীর এবং শান্ত এলাকায় ডুব দিলাম। গভীরতায় পৌঁছে একটা দক্ষিণমুখী সমুদ্র স্রোতের সন্ধান পাওয়া যায়। চার্টে তার উল্লেখ ছিল না। সন্ধ্যার শুরুতে সমুদ্র খানিক শান্ত হল। আমরা ফের ভেসে উঠি। দিগন্তের কাছে একটা জাহাজের ধোঁয়া দেখা যাচ্ছিল, তবে দূরত্বের কারণে আমাদের ধরা পড়বার তেমন দুশ্চিন্তা ছিল না। সেদিন সন্ধ্যা গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মুলারের কিছু মানসিক বিকার দেখা দেয়। তার চেহারায় অসুস্থ একটা উত্তেজনা ধরা পড়েছিল। সেই সঙ্গে ক্রমাগত ভুল বকছিল সে। তার দাবি, ডুবে থাকবার সময় ওঠোলের বাইরে দিয়ে বেশ কিছু চেনা মৃতদেহকে সে ভেসে যেতে দেখেছে। তারা নাকি পচন ধরা মুখগুলো থেকে জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তাদের নেতৃত্ব দিচ্ছিল আমাদেরই জাহাজ থেকে ফেলা সেই তরুণ সৈনিকের দেহ। মোলারকে এই ধরনের গুজব ছড়ানোর জন্য সে কলে বেঁধে চাবুক মারা। এতে অন্য নাবিকরা খানিক অসন্তুষ্ট হয়েছে, কিন্তু ইতিমধ্যে খবর আসে যে ডাচিয়া নামে একটি জাহাজ আমাদের দিকে আসছে। পরবর্তী শিকারের প্রস্তুতিতে সবাই ব্যস্ত হয়ে ওঠায় নাবিকদের অসন্তোষ তখনকার মতো চাপা পড়ে যায়। তবে খানিক বাদে আসন্ন শিকারের প্রস্তুতি চলতে চলতেই একটা আপাত নিরীহ ঘটনা সে অসন্তোষকে ফের জাগিয়ে তুলেছিল। হঠাৎ রেডিও অপারেটর জানায় ওয়্যারলেস সেট নিজে নিজেই অচল হয়ে গেছে। বহু চেষ্টাতেও তাকে ফের চালু করা যাচ্ছে না। এরপর ফের একটা অযৌক্তিক ভয় আর উত্তেজনার পরিবেশ ফিরে আসে জাহাজে। জিমারের নেতৃত্বে একদল নাবিক এসে দাবি করে সেই আইভরি মূর্তিটা অশুভ, সেটাকে জলে ফেলে দিতে হবে। আবেদনটি বলা বাহুল্য অস্বীকার করা হয়। 20 জুন বন ও স্মিথ দুজনেই বদ্ধ উন্মাদ হয়ে গেছে। যদিও প্রতিটি জার্মান মহামূল্যবান, তবু জাহাজে কোনো ডাক্তার নেই। এই কারণে আমি বাধ্য হয়েই ওদের মৃত্যুদণ্ড দিই। এরপর থেকে মুলার আর কোনো উৎপাত করেনি, শান্ত হয়ে গেছে, একেবারে চুপ। তাকে সন্ধেবেলা আমি ছেড়ে দিই। তারপর থেকে সে চুপচাপ নিজের কাজে ডুবে যায়। পরের সপ্তাহটা আমাদের কাটে আসন্ন শিকারের উত্তেজনায়। সে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল জিমার ও মুলারের রহস্যময় অন্তর্ধান। সম্ভবত
ক্রমাগত ভীতিপ্রদ স্বপ্ন দেখে চলার মানসিক চাপ থেকে তারা জলে ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছিল। এরপর থেকে সারা জাহাজে একটা চাপা ভয়ের আবহ তৈরি হয়। আমাদের কড়া শাসনে কেউ তা মুখে প্রকাশ না করলেও নাবিকদের আচরণে তার স্পষ্ট ছাপ পড়েছিল। গোটা অবস্থাটা লেফটেন্যান্ট ক্লিঞ্চের ওপর নিঃসন্দেহে মানসিক চাপ তৈরি করে, যার প্রকাশ ঘটেছিল অকারণের উত্তেজনা। এমনকি আমাদের ঘিরে ক্রমশ বেড়ে চলা ডলফিনদের ঝাঁক ক্রমেই শক্তি বাড়িয়ে তোলা সেই দক্ষিণগামী সমুদ্র স্রোতের মতো প্রাকৃতিক ঘটনাগুলো তাকে মাঝে মাঝে অস্থির করে তুলছিল। কয়েকদিন অপেক্ষা করার পর বোঝা গেল ডাচিয়া আমাদের ফাঁকি দিয়েছে। ততদিনে আমাদের অভিযানও শেষের মুখে পৌঁছেছিল। 28 জুন উত্তর পশ্চিমে জাহাজ মুখ ঘোরানোর সময় ডলফিনের ঝাঁক থেকে কিছুটা প্রতিরোধ এসেছিল বটে, কিন্তু আমাদের শক্তিশালী ইঞ্জিনের সামনে সে বাধা টেকেনি। রওনা হওয়ার খানিক বাদে ইঞ্জিন রুমে আচমকা একটা বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিনের বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। ইঞ্জিনিয়ার রাবে আর স্লেটার সেই বিস্ফোরণের ইম্প্যাক্টেই মারা পড়ে। অথচ আশ্চর্যের ব্যাপার হলো, সেই বিস্ফোরণে আমাদের জলের উপর নিচ করার যন্ত্রপাতি, এয়ার ট্যাঙ্ক এবং ব্যাটারিগুলোর কোনো ক্ষতি হয়নি। শুধু হারিয়ে গিয়েছে ইচ্ছে মতো চলাফেরা করার শক্তি। ওয়্যারলেসে খবর পাঠানোর কোনো উপায় ছিল না। লাইফ বোটে চেপে জাহাজ ছাড়বার অর্থ শত্রুর হাতে নিশ্চিত ধরা পড়া। অতএব ভাগ্যের হাতেই নিজেদের ছেড়ে দিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ ছিল না আমাদের। জুলাইয়ের 2 তারিখে ডলফিনদের পাহারায় দক্ষিণ মুখ স্রোতে ভেসে চলবার সময় একটা আমেরিকান জাহাজের দেখা মিলল। সেই সঙ্গে নাবিকদের আত্মসমর্পণের দাবি জোরদার হয়ে উঠতে তাদের পান্ডা ট্রপকে গুলি করতে বাধ্য হলো ক্লিঞ্চ। এর পরদিন বিকেলে সমুদ্র অশান্ত হওয়ার জন্য আমরা জলের খানিক গভীরে ডুব দিয়েছিলাম। রাতে ভেসে উঠবার চেষ্টা করতে গিয়ে দেখা গেল যে জাহাজের পাম্প অকেজ হয়ে গেছে। জলের তলায় এভাবে বন্দি হবার পর নাবিকরা ফের একবার এসে ক্লিঞ্চের কাছে সেই মূর্তিটাকে বিদেয় করবার কথা ঠারে ঠারে বলেছিল বটে, কিন্তু তার হাতে অটোমেটিক পিস্তলটা সেই কথাবার্তা বেশি দূর এগোতে দেয়নি। চাপা অসন্তোষটা বিদ্রোহের রূপ নিল 4 জুলাই করে। জাহাজের 6 জন নাবিক হঠাৎ একসঙ্গে ক্লিঞ্চের কেবিনে হানা দিল। তাদের সব রাগ পড়েছে ক্লিঞ্চের মূর্তিটার ওপর। সেটাই নাকি সব বিপত্তির। ক্লিঞ্চ ঘুম ভেঙে এই সব দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। শেষে আমি পেছন থেকে সে 6টা জানোয়ারকে গুলি করে শুইয়ে দিলাম। দেহগুলোকে হ্যাচ দিয়ে সমুদ্রে চালান দেবার পর আমি আর ক্লিঞ্চ সম্পূর্ণ অবস্থাটাকে পর্যালোচনা করে দেখলাম। জাহাজে আমি আর ক্লিঞ্চ ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। ফলে সঙ্গীর খাবার, অক্সিজেন আর ব্যাটারি অনেক দিন চলবে। তবে যোগাযোগ ব্যবস্থা, ইচ্ছে মতো চলাফেরার শক্তি কিংবা দিক ও গতি নির্ণয়ের কোনো যন্ত্রই আমাদের কাছে নেই, সব বিকল। ফলে দক্ষিণমুখী স্রোতে ভেসে যাওয়া ছাড়া আর কিচ্ছু করবার নেই আমাদের। ঠিক করা হলো আমরা অপেক্ষা করব। নিশ্চয়ই কোনো না কোনো পথ বের হবে। এরপর যত দিন যাচ্ছিল ততই কেমন নিস্তেজ হয়ে পড়ছিল ক্লিঞ্চ। মদ্যপান বেড়ে চলছিল তার। সেই সঙ্গে সব সময় তাকে ঘিরে থাকত কাল্পনিক কিছু ভয়। আমি অবশ্য অত সহজে হাল ছাড়িনি। আমি প্রসিয়ান। ঈশ্বর আমাদের মনকে ইস্পাত দিয়ে গড়েছে। হতাশা বা কল্পনা রোগ আমার কোনোদিন নেই।
যতক্ষণ জেগে থাকতাম জানলার বাইরে আলো ফেলে চারিদিক দেখতাম। ওইতেই আমাদের ঘিরে এগিয়ে চলা ডলফিনগুলোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমায় অবাক করেছিল। একদিন ওদের মধ্যে দুটো ডলফিনকে আলাদা করে নজরবন্দি করে রেখে প্রায় 4-5 ঘন্টা ধরে দেখেছিলাম, কিন্তু তারা কেউ একবারও শ্বাস নেবার জন্য উপরে ওঠে। দক্ষিণ দিকে এগোতে এগোতে আস্তে আস্তে আমরা আরো গভীরে ডুবে যাচ্ছিলাম। সেই সঙ্গে আসন্ন মৃত্যুর ছায়া আরো ঘন হয়ে উঠছিল। ক্লেঞ্জের আঁচড়, মাঝে মাঝেই তার হাতে মরা নাবিকদের নাম করে সে প্রার্থনা করত বীর, আর ঘন্টার পর ঘন্টা সম্মোহিতের মতো তাকিয়ে থাকতো সেই আইভরি মূর্তিটার দিকে। আগস্টের 9। আমরা খেয়াল করলাম সমুদ্রের প্রায় তলদেশে এসে পৌঁছে গেছি। সার্চ লাইটের ছুটন্ত আলোয় জাহাজের নিচে একটা উঁচু নিচু জমি চোখে পড়ছিল। সামুদ্রিক ঘাস আর নানা জাতের শামুক ছড়ানো সেই প্রান্তরে। জলজ ঘাসে ঢাকা কিছু বিচিত্র ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে সেখানে। ক্লেঞ্জ অনুমান করেছিল সেগুলো সম্ভবত ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। এদের মধ্যেই জমি থেকে 4 উঁচু হয়ে থাকা একটা ঢিবি দেখে আমি অনুমান করলাম সেটা হয়তো জমির নিচে থাকা কোনো টিলা। ক্লেঞ্জ তীক্ষ্ণ চোখে সেটার দিকে দেখছিল। হঠাৎ সে কাঁপতে কাঁপতে বোট হোল থেকে সরে গিয়ে বলল, ওর গায়ে নকশাগুলো দেখতে পাচ্ছ? বুঝলাম, ভুল দেখা শুরু হয়ে গেছে ওর। তবে আমার প্রসিয়ান মন তখন সতর্কভাবে অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করছিল। এত গভীরে এসেও আমাদের সাবমেরিন জলের ভয়ঙ্কর চাপ সহ্য করছে কি করে? এত গভীরে আমাদের ঘিরে দক্ষিণে ছুটে চলা ওই ডলফিনের দল বেঁচে আছে কি করে? এই চিন্তা সর্বক্ষণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। 12 অগস্ট। আজ বিকেলে একটা দুর্ঘটনা ঘটল। ক্লেঞ্জ টাওয়ারে বসে সার্চ লাইটটা এদিক ওদিক ঘোরাচ্ছিল। হঠাৎ সেখান থেকে লাফিয়ে উঠে সে চিৎকার করে ছুটে এলো আমার কাছে। এসে আমার হাত ধরে ঘন ঘন টানতে লাগলো আর বলতে লাগলো, চলো 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 চলো, ডাক এসেছে, ওই শোনো, শুনতে পাচ্ছ? আমাদের আমাদের যে যেতে হবে কার, চলো 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 চলো। বলতে বলতে টেবিলের ওপরে রাখা সে মূর্তিটাকে পকেটে ভরে সিঁড়ি দিয়ে ডেকে ডবল হ্যাচের দিকে চলল সে। পাগলের সঙ্গে তর্ক চলে না। তার হাত টেনে নরম গলায় বললাম, কি করছো ক্লেঞ্জ? একটু শান্ত হয়ে বসো তো। তাতে সে আরো উত্তেজিত হয়ে বলল, এখনো সময় আছে, তার আদেশ মানলে এখনো ক্ষমা পাবে, আর না মানলে তুমিও বাঁচবে না কার। এইবার আমি পিস্তলটা তার দিকে উঁচিয়ে বললাম, পাগল হয়ে গেছো নাকি তুমি ক্লেঞ্জ? আর একটা কথা বললে। তাতে সে চিৎকার করে ওঠে, পাগল যদি হয়ে থাকি সেটা তার দয়া, সুস্থ থেকে শেষ পরিণতিটা যাকে সইতে হবে তার মতো দুর্ভাগা দুনিয়ায় নেই। এসো কার, এসো, তার ডাক শোনো, নিজের মন তার পায়ে চুপে দাও, তার চলো। আমি তাতেও বন্দুকটা সরালাম। এইবার কৌশল বদলালো ক্লেঞ্জ। বলল, তাহলে আমাকে অন্তত যেতে দাও তুমি।
ভেবে দেখলাম একে চেঁচে দেওয়াই নইলে দুজনেই মারা পড়ব। খানিক বাদে বললাম, যাও তবে, যদি কখনো উদ্ধার পাই তাহলে তোমার পরিবারের জন্য কোনো স্মৃতিচিহ্ন দেবে কি আমার? জবাবে প্রীতির মতো একটা হাসি হেসে হাতের মূর্তিটাকে আরো জোরে চেপে ধরল শিশু। আমি আর কথা বাড়ালাম না। তার পেছন পেছন এগিয়ে গিয়ে ডবল হ্যাচের প্রথমটা খুলে ধরতে সে এগিয়ে গেল ভেতরে। সেটা বন্ধ করে বাইরের হ্যাচ খুলতে তীব্র চাপের জল এসে গুম গুম করে ধাক্কা দিল জাহাজের গায়ে। তারপর সব শান্ত হয়ে গেল। পোর্ট হোলের বাইরে ডলফিনের দল ঘন হয়ে ভেসে রয়েছে। হাজার হাজার চেষ্টা করেও সে বাধা পেরিয়ে দেখতে পেলাম না কোথায় ভেসে গেল ক্লেঞ্জের দেহটা। পরের দিন সকালে টাওয়ারে সার্চলাইট চালিয়ে দেখি আমাদের গতি প্রায় থেমে এসেছে। উত্তরের দিকে ভূপ্রাকৃতিক কোনো বদল ছিল না, কিন্তু দক্ষিণের দিকে আলোটা ঘুরিয়ে নজর পড়ল সেখানে সমুদ্রতল হঠাৎ করেই খাড়া নেমে গেছে নিচের দিকে। সাবমেরিনটা আস্তে আস্তে সেদিকে ভেসে চলছিল। তাড়াতাড়ি আলোটা নিচের দিকে করতে গিয়ে কোনো তারে তারে টান পড়ে সেটা নিভে গিয়েছিল। কয়েক মিনিটের চেষ্টায় সেটা ঠিক করে ফেলে আবার তা জ্বালিয়ে ফেললাম। তখন পায়ের তলায় সেই সামুদ্রিক উপত্যকার দিকে তাকিয়ে মাথাটা ঘুরে উঠল আমার, যেন আস্ত শহর ঘুমিয়ে আছে সেই উপত্যকায়। তার গঠনশৈলী আমার একেবারে চেনা। আমাদের জাহাজটা তার এক পাশে একখানা পাথর বাঁধানো মাঠের উপর আস্তে আস্তে নেমে আসছিল। হঠাৎ খেয়াল হতে দেখি আমাদের ঘিরে থাকা ডলফিনরা কখন যেন উধাও হয়ে গেছে। যেখানে এসে নেমেছি একপাশে শহরটা ঢালু হয়ে এগিয়ে গেছে একটা প্রাচীন নদী খাতকে ঘিরে, আর অন্য পাশে একেবারে চমকে দেওয়ার মতো একটা গুহা মন্দির। কঠিন সাদা পাথরের বুক উড়ে অসংখ্য জানালাওয়ালা সেই বিশাল গুহা মন্দিরের গায়ে চোখ ঝলসানো খোদাই করা অলং, সমুদ্রের গর্ভের অন্তহীন অন্ধকার আর অগণিত সহস্র শক্তির নির্বাসনে তার একটুও ক্ষতি হয়নি। আটলান্টিস, হয়তো তাই। জানতাম মৃত্যু একেবারে কাছে এগিয়ে এসেছে আমার, তবুও আমার কৌতূহল তখন উদগ্র হয়ে উঠেছে। সার্চলাইট ঘুরিয়ে মন্দিরের দিকে তার গায়ে সোনার নকশাগুলোকে দেখছিলাম আমি, কিন্তু সে আলো মন্দির গর্ভের অন্ধকারকে ভেদ করতে পারেনি। অবশেষে একসময় ব্যাটারি বাঁচানোর জন্যই আলোটাকে নিভিয়ে দিতে হলো। নিঃসীম অন্ধকারে কিছুটা দূরে দাঁড়ানো দৃশ্য মন্দিরটা যেন আমায় ডাকছিল। আমি একজন জার্মান, লক্ষ বছরের ব্যবধানে প্রথম পা দেব এই সভ্যতার বুকে। আমি কার্ল হেনরিক, 16th অগস্ট। ডুবুরির পোশাকে নিজেকে ঢেকে আমি জাহাজ ছেড়ে বেরিয়ে এলাম। শহরের ঢাল ধরে এলোমেলো খানিকটা ঘুরে উন্নত সভ্যতার যে অসংখ্য চিহ্ন চোখে পড়ল, তার সব কিছু এখানে লিখে রাখার ক্ষমতা আমার নেই। যদি কখনো এ লেখা সভ্য দুনিয়ার কাছে পৌঁছয়, তাহলে আপনারা এখানে এসে নিজেরাই তা দেখবেন হয়তো। খানিক বাদে ব্যাটারি দুর্বল হয়ে আসায় সেদিন আমায় ফের জাহাজে ফিরে আসতে হলো। ঠিক করেছিলাম 17 তারিখে মন্দিরটার ভেতরে যাব, কিন্তু বাদ সাধলো আমার পোশাকের আলো। তার ব্যাটারির শক্তি ফুরিয়েছে তখন।
অন্ধকারে ওই গুহা মন্দিরে ঢুকে লাভ হতো না কিছুই। খানিক ভেবে শেষমেশ জাহাজের লালচে হয়ে আসা সার্চ লাইটটাই সেদিকে ঘুরিয়ে রেখে বের হয়ে এলাম জাহাজ থেকে। আর এই দিনই প্রথমবার সেই গুহা মন্দিরের অন্ধকারে দাঁড়িয়ে আমি টের পেলাম ক্লেঞ্জের মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। একটা অদ্ভুত দ্বন্দ্ব যেন আমাকে ছিঁড়ে খাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে অন্ধকার গুহা মুখটা প্রাণপণে টানছিল আমায়, আর একসঙ্গে শরীরে ছড়িয়ে যাচ্ছিল একটা তীব্র আতঙ্কের অনুভূতি। ফিরে এসে তার পরের দিনই অন্ধকারে বসে কাটালাম। ব্যাটারির শক্তির শেষ পুঁজিটুকু খরচ করতে সাহস হচ্ছিল না আমার। অজস্র স্মৃতি নিকড়ের পালের মতো ঘিরে ধরছিল আমাকে। ক্লেঞ্জ পাগল হয়ে গেছে। এই অন্ধকার গুহায় লুকানো দূর অতীতের আতঙ্কের ভেতর পৌঁছবার আগেই সে আত্মঘাতী হয়ে মুক্তি পেয়েছে। সে আমাকেও ডেকেছিল, আমি যাইনি। এখন ওই অন্ধকার আমায় ডাকছে। অমর সেইটা এখনো সময় আছে। ক্লেঞ্জের পিস্তলটা হঠাৎ থরথর করে কেঁপে উঠে আমি জাহাজের সবকটা আলো জ্বালিয়ে দিলাম। এ অন্ধকারে আমি থাকতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কখন যে সেইভাবে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। ঘন অন্ধকারের মধ্যে আমি জেগে উঠলাম। ব্যাটারিগুলো ফুরিয়ে গেছে। কয়েকটা দেশলাই কাঠি জ্বালিয়ে তারপর ভয়ে ভয়ে সে কাজ আমি থামিয়ে দিলাম। ওই আলোটুকুই আমার শেষ সম্বল। ওষুধের বাক্স থেকে একটা ঘুমের বড়ি খেয়ে ফের একবার শুয়ে পড়লাম আমি। কিন্তু সে ঘুমের থেকে জেগে থাকা বোধহয় ভালো ছিল। আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম। আমাদের জাহাজ ঘিরে প্রত্যেকটা পোট হলে এগিয়ে আসছে অসংখ্য মৃত মানুষের ফুলে ওঠা মুখ। শুনতে পাচ্ছি তাদের অন্তহীন মৃত্যু চিৎকার। এর মধ্যে অলিভ আর মুকুট পরা তরুণের মূর্তিটা ব্যাঙের চোখে তাকিয়ে দেখছিল আমায়। সে খিলখিল করে হাসছিল আমার দিকে তাকিয়ে। আজ জেগে উঠবার পরে খুব সাবধানে লিখছি, কারণ যা দেখেছি তা কতটা বাস্তব আর কতটা স্বপ্ন সে বোধ আমার অবশিষ্ট নেই। আমি বুঝতে পারছি আমি মানসিকভাবে বিকারগ্রস্ত হতে চলেছি। এখন কোনো জার্মান ডাক্তার আমাকে পরীক্ষা করতে পারলে চিকিৎসা বিজ্ঞানের হয়তো অনেক যাক সে কথা। এখন আমি জেগে উঠেছি একটা তীব্র ইচ্ছে থাকায়। মন দিকটা যেন ভয়ানক শক্তিতে টানছে আমাকে। আমাকে তো যেতে হবেই, আমাকে তার কাছে যেতে হবে। আর একই সাথে সে টানের উল্টো দিকে কাজ করছে একটা শক্তিশালী পঙ্গু করে দেওয়া ভয়। সেই টানা পড়ে নিয়ে ক্ষত বিধ্বস্ত হতে হতে অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছি জাহাজের বাইরে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া এলাকাটায় একটা আবছা আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু এই কি করে সম্ভব? আমি কি ভুল দেখছি? পাগল হয়ে যাচ্ছি আমি? হ্যাঁ, তাই হয়তো হবে, কারণ এইবার যা ঘটছে আমার বিজ্ঞানের সমস্ত শিক্ষা বলছে তা অসম্ভব।
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ইউ বোটের শব্দ নিরোধক চামড়া ফুঁড়ে অতল সমুদ্রের বুকে ডুবে থাকা ওই মন্দির থেকে বেরিয়ে আসছে অবদ্ধ কিছু মন্ত্রীর শব্দ। না, চেতনা ফিরিয়ে আনতে হবে আমাকে। খানিকটা ব্রোমাইড সলিউশন ঢেলে দিয়েছি গলায়। তাদের শব্দগুলো সরে সরে যাচ্ছে, কিন্তু আলোটা এখন তা আমার কেবিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। ওই তো ব্রোমাইডের শিশিটা যেখানে রেখেছিলাম সেইখান থেকেই সরে যাচ্ছে। ওই তো নরকের সবচেয়ে আলোয়। তীব্র ইচ্ছেটা একটা জন্তুর মতো আমাকে টানতে টানতে নিয়ে চলেছে দিকের হ্যাচের দিকে। আমি যাব না, আমি যাব না। না, আমাকে তো যেতেই হবে, যেতে হবে আমাকে। যেতে হবে। হ্যাচের কাছে এসে বাইরের দিকে তাকিয়ে আসল আলোটার চরিত্র নজরে পড়ল আমার, আর সঙ্গে সঙ্গে নিজের সুস্থতার ব্যাপারে শেষ বিশ্বাসটুকু উবে গেল একেবারে। স্পষ্ট দেখছিলাম সমুদ্রের নিচের সেই মন্দিরের দরজা জানলাগুলো তার ভেতরে জ্বলতে থাকা কোনো আলোর উৎস থেকে উজ্জ্বল হয়ে উঠছে। আমার মাথার ভেতরে তখন মন্দিরের দিকে এগিয়ে যাবার ইচ্ছেটা একটা কঠোর আদেশের মতো বাজছে। সে আদেশ অমোঘ, তার হাত থেকে মুক্তি নেই। কিন্তু না, ক্লেঞ্জের মতো পাগল হয়ে অরক্ষিত শরীরে ওই অতল জলে এগিয়ে যাব না আমি। যখন প্রথম আমার মাথা ওই মন্দিরে যাবার আদেশটার একটা ইচ্ছের রূপ ধরে এসেছিল, তখনই আমি এই শেষ মুহূর্তটার জন্য নিজেকে তৈরি করেছিলাম। আমি এর শেষ দেখতে চাই সজ্ঞানী, একজন প্রুসিয়ান অফিসারের মতো। তাই তখন থেকে এই চিঠিটা আমি লিখছি। তৈরি করেছি এটাকে জলে ভাসিয়ে দেবার মতো একটা বোতলের। এইবার সময় হচ্ছে, আমার আলোহীন দুপুরের পোশাক অপেক্ষা করছি আমার শেষ অভিযানের। এইবার এই লেখাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে শেষবারের মতো আমার পার্থিব বন্ধু, যার আমি ইনচার্জ, U-21কে ছেড়ে চলে যেতে। আর কোনো ভয় নেই। ক্লেঞ্জের সাবধান মানিকেও আর ভয় করি না। মন্দিরের ওই আলো একটা চোখের ভুল। আমি জানি ওই অতল জলের মধ্যে এই ডুবুরির পোশাকে দম বন্ধ হয়ে প্রাণ যাবে আমার। তবুও আমি সাহসের সঙ্গে মরব, একজন জার্মানের মতো মরব আমি। মাথার মধ্যে ওই অট্টহাসিগুলো ফের ভেসে উঠেছে, ছিঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার মস্তিষ্কের তন্ত্রগুলোকে। আমাকে যেতে হবে, হ্যাঁ আমাকে যেতে হবে। আমি আসছি, আসছি প্রভু। গায়ে তুলে নিয়েছি আমার ধাতব কফিন। এইবার দৃঢ় পায়ে আমি হেঁটে যাব সমুদ্রে, অতল সমুদ্রে। সময়ের ওপার থেকে অপেক্ষা করে চলা তোমার আদিম মন্দিরের সিঁড়ি বেয়ে। শেষ হলো আমাদের আজকের গল্প, শেষ অভিযান। গল্প পাঠে অর্পণ, গল্পের সূত্রধার আমি প্রিয়া।
এইরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ডার্ক আওয়ার টেলস।